আসসালামু আলাইকুম এভরিওয়ান টু অ্যাডমিশন ক্যান্ডিডেট। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী কালকে। তো এই সর্বশেষ সময় আশা করি তোমাদের সকলেরই প্রিপারেশন খুবই ভালো। তো তারপরও মূলত তোমাদের এই চান্স পাওয়ার সম্ভাবনাকে আরেক ধাপ এগিয়ে নিতে এবং তোমাদের যে পরীক্ষা ভীতি আছে সেটাকে একটু কমাই দিতে মূলত আমরা রেমিডো জোনের পক্ষ থেকে তোমাদের একটা মডেল টেস্ট নিয়ে এসেছি। এটাকে আমরা নাম দিয়েছি সম্ভাব্য মডেল টেস্ট। তো ভাইয়া, সম্ভাব্য বলতে কি বোঝায়? যেটা আসার মতো, অর্থাৎ আরইউ যেভাবে কোশ্চিন করে সেম প্যাটার্নে তোমাদের একটা মডেল টেস্ট নিয়ে আসা হয়েছে এই মিউজিনের পক্ষ থেকে। তো এই মডেল টেস্টটা মূলত বিগত যত ইয়ার আছে সব ইয়ারের কোশ্চিন গুলো অ্যানালাইসিসের মাধ্যমে সব থেকে ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে সেই ইম্পর্টেন্ট টপিক গুলো খুঁজে বের করে মূলত এখানে সেই ইম্পর্টেন্ট টপিক থেকে কোশ্চিন নিয়ে আসা হয়েছে, যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এই ভিডিওটি দেখার মাধ্যমে তোমার যেটা করবা সেটা হচ্ছে যে এখান থেকে মূলত আমাদের প্রত্যেকটা অধ্যায়ের নাম দেয়া আছে এবং সাথে সিকোয়েন্স অনুসারে সাজানো আছে। তো এর মাধ্যমে তোমার কোশ্চেনটা তো দেখা হবে, সাথে তোমার টপিকটাও অ্যানালাইসিস করতে সুবিধা হবে। তো তোমার এই লাস্ট সময় অর্থাৎ লাস্ট নাইট বলতে এই লাস্ট নাইটে তুমি এই লাস্ট মিনিটে তুমি কি করবা ভাইয়া, যে টপিকটা তোমার যদি এই অ্যানালাইসিসে যে যে টপিক আসবে এইগুলোর মধ্যে থেকে যদি কোনো একটা টপিকে তোমার মনে হয় যে এই টপিকটাতে আমার একটু গ্যাপ আছে, তখন তুমি কি করবা, জাস্ট একটু নজরে টপিকটা দেখে নিবা। তাহলে তোমার কি হবে, যে এই যে তোমার ধরো যে কোনো একটা টপিকে যদি একটু গ্যাপ থাকে বা তোমার প্রিপারেশনের জন্য কোনো গ্যাপ থাকে, সেটা তোমার কি কোনো গ্যাপ থাকবে না। তো এইভাবে তুমি তোমার প্রিপারেশনটাকে সর্বোচ্চ ভালো করতে পারো। তো যাই হোক, কথা না বাড়াই আমরা শুরু করতে পারি। তো এই মডেল টেস্টের মধ্যে মূলত তোমাদের যে ফিজিক্স পার্টটা আছে অর্থাৎ তোমার পদার্থবিজ্ঞান, যেটা তোমাদের কি যে আবশ্যিক, এটা ঐচ্ছিক না। তো এটা তোমাদের দেয়ালে থাকে। তো এখান থেকে মূলত তোমাদের 25 অর্থাৎ 25টা কোশ্চেন থাকে। তো এই 25টা কোশ্চেন আমি সলভ করাবো। তো আমি মোহাম্মদ খোরশেদ আলম মোল্লা তোমাদের সাথে আছি ফিজিক্স নিয়ে। তো পড়াশোনা করছি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন শুরু করতে পারি। তো এখন যদি আমরা প্রথম যে কোশ্চেনটা, তো প্রথম কোশ্চেনটা মূলত আমরা এখানে ভেক্টর থেকে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি। তো কোশ্চেনটা কি ছিল ভাই, যে নিচের কোনটি ভেক্টর রাশি? তো এখানে বলছে নিচের কোনটি ভেক্টর রাশি। তো রাশি তার মানে ভেক্টর চ্যাপ্টারের সর্বপ্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে রাশি নিয়ে। তো রাশি কি, এটা আমরা সকলেই জানি। রাশি কত প্রকার? রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা কি ভাই, আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কি, যেটা শুধুমাত্র মানের উপর ডিপেন্ড করে, কোনো দিকের উপর ডিপেন্ড করে না, সেটাকে আমরা বলি হচ্ছে স্কেলার রাশি। আর এখানে যে ভেক্টর রাশি আছে, এই ভেক্টর রাশি মূলত দুইটা মান এবং দিক, অর্থাৎ দুইটার উপরে কি করে, দুইটার উপরে ডিপেন্ড করে, মান এবং দিক। তার মানে এখানে আমাদের অপশন কি কি আছে, যে কাজ, ক্ষমতা, বল নাকি শক্তি। তো এই যে অপশন গুলো আছে এই অপশন গুলোর মধ্যে কোনটা মান এবং দিক দুইটার উপরে ডিপেন্ড করে সেই জিনিসটা আমাদের এখানে দেখা লাগবে। তো এখানে যদি আমরা দেখি যে কাজ শুধুমাত্র কি, কাজ শুধুমাত্র মান দ্বারা ডিপেন্ড করা যায়, কাজের তো ক্ষেত্রে কোনো কি দিক আছে? দিক নাই। আবার ক্ষমতার ক্ষেত্রে কি কোনো দিক নাই। আবার যদি আমরা শক্তির ক্ষেত্রে দেখি, শক্তির ক্ষেত্রেও কি কোনো দিক নাই। বাট আমরা যদি বলের ক্ষেত্রে দেখি, তো বল বা ফোর্স এটা কি করে, আমরা যেদিকে বল প্রয়োগ করবো সেই সরণের অভিমুখে মূলত বলের কি দিকটা নির্ণয় করা যায় বা দিক নির্ভর করে। তাহলে আমরা বলতে পারি কি, যে বল যে রাশিটা আছে এই বল রাশিটা মান এবং দিক উভয়ের উপরে বা দুইটার উপরে নির্ভর করে। তাহলে আমরা বলটাকে কি বলতে পারি ভাই, বলটাকে আমরা বলতে পারি হচ্ছে এখানে ভেক্টর রাশি। তো আশা করি তোমরা বুঝে গেছো যে বলটা কেন ভেক্টর রাশি। তো এখান থেকে তুমি যে এক্সাম্পল গুলো দেয়া আছে সেই যে ভেক্টর রাশি আছে স্কেলার রাশি, এই এক্সাম্পল গুলো অবশ্যই ভালো মতো পড়বা, কারণ দেখা যায় যে কম বেশি প্রতি বছরে এই রাশি থেকে মূলত এক্সাম্পল থেকে কোশ্চেন আসে। যাই, তো তোমরা আশা করি বুঝে গেছো যে কি পড়া লাগবে এখান থেকে। তো এখন আমরা যদি দেখি যে নেক্সট একটা কোশ্চেন আছে, সেটা কি ভাই, সেটা হচ্ছে ভেক্টর থেকে। তো এখানে বলছে কি, যে একটি ভেক্টর এ দেয়া আছে কত ভাই, দেয়া আছে হচ্ছে যে 2i, মানে হচ্ছে ভেক্টর এ দেয়া আছে হচ্ছে 2i প্লাস 2j মাইনাস হচ্ছে কে হলে এর মান কত। তাহলে এখানে বলছে কি ভাই, এখানে ভেক্টরের মান নির্ণয় করতে বলছে। তো এখন যদি আমরা ভেক্টরের মানটা একটু নির্ণয় করে দেখাই তোমাদের, তো ভেক্টরের মান নির্ণয় করা অনেক ইজি। তো ইজি বলতে কি, যে আমাদের যে কোনো একটা ভেক্টর, যেমন একটা ভেক্টরকে আমরা জেনারেলি যদি সংজ্ঞায়িত করি, যেমন ধরলাম যে এ একটা ভেক্টর, ভেক্টর একটা দেয়া আছে যে xi প্লাস ধরলাম যে y j মাইনাস ধরলাম হচ্ছে, সরি প্লাস ধরলাম হচ্ছে যে কে। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি দেখি এই ভেক্টরের মানটা আমরা কিভাবে নির্ণয় করব। এখন যদি আমরা দেখি এই ভেক্টরের মান, তো মান কিভাবে ডিফাইন করা হবে সেটা আমরা আশা করি জানি। তো মানটার সূত্র কি ছিল ভাই, মানটার সূত্র ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে z স্কয়ার। তাহলে এখান থেকে x স্কয়ার y স্কয়ার হচ্ছে z স্কয়ার। তো এখন আমাদের দেখা লাগবে যে অ্যাকচুয়ালি x y z এবং কি, তো এই x y z এই দুইটা এই তিনটা হচ্ছে কি, যে i z আর হচ্ছে কি, এগুলা হচ্ছে সহগ। তো এখন আমাদের যে ভেক্টর বা কোশ্চেনটা যে ছিল, সেই কোশ্চেনে মূলত কি ছিল ভাই, কোশ্চেনে ছিল হচ্ছে যে ভেক্টরটা ছিল, অর্থাৎ এখানে যদি আমরা একটু অন্য কালি দিয়ে দেখি, তো এখানে
এখানে আমরা কি দেখবো ভাই, এখানে আমাদের যে ভেক্টরটা দেওয়া ছিল সেই ভেক্টরটা ছিল কত, যে 2i প্লাস ছিল হচ্ছে যে 2j মাইনাস ছিল হচ্ছে k। তো এখান থেকে আমরা কি করব, মানটা নির্ণয় করব। তো মানটা যদি আমরা দেখি, যে মান দেখি রুট ওভার কি ছিল ভাই, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে z স্কয়ার, তার সহগুলোর উপর স্কয়ার। তাহলে এখানে আমাদের আসছে কি, 2 স্কয়ার প্লাস হচ্ছে 2 স্কয়ার প্লাস, তো এখানে আমরা যদি প্লাস নিই তাহলে এখানে k এর সহগ কি -1, তাহলে এখানে আমরা কত দিব ভাই, এখানে দিব হচ্ছে -1, তাহলে আমাদের এখানে হচ্ছে -1 এর উপর স্কয়ার। তো এখানে যদি আমরা মান নির্ণয় করি তাহলে কি আসে ভাই, যে 4 প্লাস হচ্ছে 2 স্কয়ার মানে 4 প্লাস হচ্ছে 1, মানে 1 এর উপর স্কয়ার মানে কত 1। তাহলে এখানে আমরা টোটাল যদি যোগ করি তাহলে আসবে হচ্ছে কত, √9। তো √9 এর মান কত ভাই, √9 এর মান হচ্ছে 3। তাহলে আমাদের এখানে ভেক্টরের মান কত আসছে ভাই, ভেক্টরের মান হচ্ছে 3। তো আশা করি এটা খুব একটা তোমাদের কঠিন লাগেনি। তাহলে এখানে আমাদের অ্যানসার কি ভাই, অ্যানসার হচ্ছে যে 3, অর্থাৎ আমাদের ক নাম্বার অ্যানসার। তো আশা করি তোমরা বুঝে গেছো যে কোনো একটা ভেক্টর দেয়া থাকলে কিভাবে সেই ভেক্টরের মান নির্ণয় করতে লাগে। তো এরপর যদি আমরা দেখি যে নেক্সট আমাদের যে কোশ্চেনটা আছে, তো নেক্সট কোশ্চেন হচ্ছে যে কাজ, শক্তি ও ক্ষমতা। খুবই ইন্টারেস্টিং একটা টপিক বা একটা অধ্যায় বলতে পারি আমরা। তো যদিও বা এই অধ্যায়টা একটু ছোট, বাট এই অধ্যায়টা তোমাদের যে কোনো তো ইতিমধ্যে তোমরা অনেক ভর্তি পরীক্ষা বা অ্যাডমিশন টেস্ট দিয়েছো, তো তোমরা আসলে বুঝে গেছো যে কোন অধ্যায় বা কোন চ্যাপ্টার কোন টপিক থেকে বাংলা কোর্সে আসছে বা কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক এখানে আমাদের কি বলছে, এখানে বলছে যে এক অশ্বক্ষমতা বা হচ্ছে এসপি অর্থাৎ হর্স পাওয়ার সমান কত ওয়াট। তো এখানে যদি আমরা দেখি, এখান থেকে আমাদের একটা বই একটা তাপশক্তি ক্ষমতা দেওয়া আছে, এখানে হচ্ছে ডিরেক্টলি একটা লাইন দেওয়া আছে কত, কি হচ্ছে 1 এসপি বা অশ্বক্ষমতা ইকুয়াল টু 746 ওয়াট। তো আশা করি এটা আমরা সকলেই জানি। তো এটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা কি বলতে পারি, তো 1 অশ্বক্ষমতা বা এসপি ইকুয়াল 746 হচ্ছে কত ওয়াট। তাহলে এখানে আমাদের হচ্ছে 746। তাহলে আমাদের অ্যানসার কি হবে, অ্যানসার হচ্ছে খ নাম্বার। তো তোমরা ম্যাক্সিমাম এখানে কনফিউজ হয়ে যাও, সেটা হচ্ছে কিসের সাথে, 740 এর সাথে। তো মনে রাখবে 740 না 746। তো এটা এমনি মনে রাখবে 1 এইচপি ইকুয়াল 746 ওয়াট। তো আশা করি তোমাদের এই ধরনের কোশ্চেন আসলে আর ভুল হবে না বা ভুল হওয়ার সম্ভাবনা নেই। এখন যদি আমরা নেক্সট কোশ্চেনটা দেখি, এটা হচ্ছে কাজ শক্তি ও ক্ষমতা থেকে একটা এসেছে, সেটা কি হচ্ছে 1 কেজি ভরের একটি পাথর এবং 2 কেজি ভরের একটি পাথরকে একই উচ্চতা থেকে, তাহলে এখানে আমাদের একটা আমরা কন্ডিশন পেলাম যে একই উচ্চতা থেকে শূন্য স্থানে যদি ছেড়ে দেয় তাহলে ভূমিতে পড়ার ঠিক আগে কোনটির গতিশক্তি বেশি হবে। তার মানে এখানে আমাদের বলছে কি যে কোনটি, দুইটা বস্তু আছে, দুইটা বস্তুর মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে। তো গতিশক্তির ক্ষেত্রে আমরা ইকুয়েশন কি জানি ভাই, গতিশক্তির ক্ষেত্রে আমরা ইকুয়েশন জানি হচ্ছে যে E কে ইকুয়াল এম ভি স্কয়ার। তার মানে এখান থেকে আমরা যদি দেখি যে ই কে টা কিসের উপর ডিপেন্ড করতেছে, একটা হচ্ছে ভর আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে বেগের উপর ডিপেন্ড করে। তো এখানে যদি আমরা কোশ্চেনে দেখি, তো এখান থেকে যখন একই উচ্চতা থেকে শূন্য স্থানে ছেড়ে দিবে তখন উচ্চতাটা যখন সেম থাকবে আর শূন্য স্থান হয়, এখানে কোনো এক্সট্রা কোনো বল বা এক্সট্রা কোনো চাপ পড়বে না। দ্যাটস মিন এখানে বেগের মানটা কি থাকবে, বেগের মানটা হচ্ছে সমান থাকবে, যেটা আমরা কি গ্যালিলিও সূত্র থেকে জেনেছি বা হচ্ছে পড়েছি। তাহলে এখানে যদি বেগের মান সমান থাকে তাহলে বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে শুধুমাত্র ভর। দ্যাটস মিন আমরা এখানে বলতে পারি কি ভাই, ই কে হচ্ছে যে ভরের সমানুপাতিক। দ্যাটস মিন ভর যত বাড়বে গতিশক্তি তত বাড়বে, আর ভর যত কমবে গতিশক্তি তত কমবে। তার মানে যে বস্তুর ভর বেশি তার গতিশক্তি বেশি, আর যে বস্তুর ভর কম তার হচ্ছে গতিশক্তি কম। তো এই কনসেপ্টটা আমরা পেলাম। তো এখানে যদি আমরা দেখি 1 কেজি আর হচ্ছে 2 কেজি, তার মানে অবশ্যই 2 কেজি পাথরের ভর বেশি, তার মানে 2 কেজি পাথরের কি ভাই, 2 কেজি পাথরের গতিশক্তি বেশি হবে। তো কিভাবে একটা কোশ্চেন করতে লাগে পরীক্ষার মধ্যে বা কিভাবে অ্যানালাইসিস করতে লাগে, তো সেই বিষয়টা আশা করি তোমরা বুঝে গেছো। তো এখান থেকে তোমরা আশা করি তোমাদের যে লার্নিং পয়েন্ট আছে সেটা নিয়ে তোমরা কাকে বা এই পরের যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে কাজে লাগাইতে পারবা। তো এখন যদি আমরা নেক্সট কোশ্চেনটা দেখি, নেক্সট কোশ্চেনটা দেয়া আছে কি মহাকর্ষ ও অভিকর্ষ থেকে। তো মহাকর্ষ অভিকর্ষ থেকে যে কোশ্চেনটা আছে সেটা কি বলছে যে 1 কেজি ভরের বস্তুর ওজন মেরু অঞ্চলে সবচেয়ে কি হইতে পারে, কম হবে বেশি হবে নাকি বিষুবীয় অঞ্চলে সমান হবে নাকি শূন্য হবে। তো মেরু অঞ্চল আর বিষুবীয় অঞ্চল কি সেটা আমরা সকলেই জানি। যেমন পৃথিবী কি ভাই, পৃথিবী হচ্ছে গোলাকার। তো এই গোলাকারের ক্ষেত্রে মাঝের যে বড় অংশটা আছে সেটা হচ্ছে বিষুবীয় অঞ্চল, আর ক্রান্তীয় অর্থাৎ প্রান্তের দিকের অংশগুলো হচ্ছে কি ভাই, প্রান্তের দিকের অংশগুলো হচ্ছে মেরু অঞ্চল। তো মেরু আর হচ্ছে বিষুবীয় কনসেপ্ট আমরা সকলে জানি। এখন আমরা দেখবো যে এই মেরু আর বিষুবীয় অঞ্চলের কনসেপ্টের মাধ্যমে আমরা কি বলছে যে ওজন কোনটা বেশি হবে। তো ওজনের ক্ষেত্রে আমরা কি জানি, ওজনের ক্ষেত্রে আমরা ডাব্লিউ ইকুয়াল জানি হচ্ছে এম জি। ঠিক আছে, তো যেহেতু এখানে 1 কেজি বলেই দিয়েছে তার মানে এম এর মান কত 1, তার মানে ভর এখানে আমরা বলতে পারি ফিক্স হচ্ছে ধ্রুবক। তার মানে এখান থেকে আমরা বলতে পারি কি যে এই যে ডাব্লিউ বা ওজনের মানটা শুধু ডিপেন্ড করছে কিসের উপর, বা ডিপেন্ড করছে হচ্ছে অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি এর উপর। তো অভিকর্ষ ত্বরণের উপর যেহেতু ডিপেন্ড করছে, আর এটা কি ভাই, এটা সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। তো যেহেতু সমানুপাতিক তাহলে আমরা বলতে পারি কি যে জি এর মান যত বাড়বে দ্যাটস মিন
অভিকর্ষ ত্বরণের মান যদি বেশি হয় তাহলে ওজন বেশি হবে, আবার অভিকর্ষ ত্বরণের মান যদি কম হয় তাহলে কি ওজনও কম হবে। তো এখন আমরা কি দেখলাম একটু আগে যে বিষুব অঞ্চল আছে, বিষুব অঞ্চল আর হচ্ছে কি ভাই মেরু অঞ্চল দেখলাম। তো এখন যদি আমরা জি এর ইকুয়েশন দেখি, জি এর ইকুয়েশন ছিল কি জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। তো এখান থেকে আমরা বলতে পারি কি ভাই, এখান থেকে আমরা বলতে পারি যে জি এর যে মানটা আছে, জি এর মানটাতে আর আর বলতে কি ভাই, আর বলতে হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এই যে পৃথিবীর যে ব্যাসার্ধ আছে এই ব্যাসার্ধের সাথে জি এর মানটা কি ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে বিষুব অঞ্চলের ক্ষেত্রে ব্যাসার্ধের মানটা হচ্ছে বেশি আসবে, আর মেরু অঞ্চলের ক্ষেত্রে ব্যাসার্ধের মানটা কি আসবে, মেরু অঞ্চলের ক্ষেত্রে ব্যাসার্ধের মানটা কম আসবে। তো এটা আমরা সকলে জানি, যেহেতু মেরু অঞ্চলে ব্যাসার্ধ কম এই কারণে কি অভিকর্ষ ত্বরণের মানটা বেশি, আর বিষুব অঞ্চলে যেহেতু ব্যাসার্ধের মান বেশি তাহলে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে কম। তো যেহেতু মেরু অঞ্চল বলছে আর মেরু অঞ্চলের ক্ষেত্রে আমরা জানি জি এর মান বেশি, তার মানে ওজন কি হবে সবচেয়ে বেশি হবে। তো আশা করি এটা কেন হলো এবং লজিক যে কারণটা আছে সেই কারণটা তোমরা বুঝে গেছো। তো এটা যদি বুঝে দাও এখন আমরা যাবো হচ্ছে নেক্সট কোশ্চেনে। তো ভাই একটা জিনিস মনে রাখবা তোমরা যে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবসময় মনে রাখবে যে টেকনিক্যাল আর থিওরিটিক্যাল কোশ্চেন এইগুলো মূলত বারবার আসে, বা এই ধরনের কোশ্চেনের মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন প্যাটার্ন যদি তোমরা অ্যানালাইসিস করো তাহলে তোমরা এটাই বুঝতে পারবা যে এই ধরনের কোশ্চেন আসে। তো আশা করি এই ধরনের বা টেকনিক্যাল কোশ্চেনটাকে তুমি কিভাবে আসলে অ্যানালাইসিস করে অ্যানসার করবে সেই জিনিসটা তোমরা এখান থেকে শিখতে পারবা। তো একদিন আমরা দেখি না যে বলছে কি যে এটা হচ্ছে মহাকর্ষ বিকর্ষ থেকে পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত। তার মানে আমাদের এখানে নির্ণয় করতে লাগবে কি পৃথিবীর কেন্দ্রে জি এর মান। তো আমরা যদি দেখি যে পৃথিবী হচ্ছে গোলাকার, তো এই কেন্দ্রের ক্ষেত্রে আমরা কি জানি যে এই পৃথিবীর কেন্দ্রে যে বলগুলো কাজ করে বা যে বলগুলো প্রয়োগ হয় সেই বলগুলো আমাদের সব বলগুলো কি বলগুলো হচ্ছে সমান, মানে এই সমমানের বল সবগুলো কি হয় কেন্দ্রের দিকে, বা কেন্দ্রের দিকে যে আকর্ষণ বলটা সেগুলো কি অবশ্যই সবগুলো সমান বা সব দিক থেকে সমান আসে। তো এই সবগুলো বল যখন সমান হয় তখন এর যে লব্ধিটা আসবে সেই লব্ধি বলটা কি, লব্ধি বলটা বা যে আমরা লব্ধি বল করবো সেই লব্ধি বলটা অবশ্যই কি আসবে জিরো আসবে, কারণ যখন সবগুলো বলের মান সমান হয় তখন আকর্ষণ বলগুলো যদি সব সমান হয় তাহলে লব্ধি বলটা আসবে হচ্ছে শূন্য। তো যেহেতু লব্ধি বলটা শূন্য আসে কাজে আমরা কি বলতে পারি পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত হয়, পৃথিবীর কেন্দ্রে জি এর মান হচ্ছে শূন্য। তো এখান থেকে আমাদের কনসেপ্ট কয়টা আসতে পারে, কনসেপ্ট আসতে হচ্ছে তিনটা। তো এই তিনটা কনসেপ্ট কি কি ছিল, তিনটা কনসেপ্ট ছিল হচ্ছে যে পৃথিবীর কেন্দ্রে হচ্ছে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ স্তরত্ব জি এর মান শূন্য, মেরু অঞ্চলে জি এর মান হচ্ছে বেশি আর বিষুব অঞ্চলে হচ্ছে কম। তো আশা করি তোমাদের এই তিনটা কনসেপ্ট মনে থাকবে। তো এই তিনটা থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা অ্যানসার করতে পারবা। তো কেন শূন্য সেটা আশা করি বুঝে গেছো তোমরা যে লব্ধি বলটা কি আসে, লব্ধি বল শূন্য হওয়ার কারণে মূলত অভিকর্ষ ত্বরণ শূন্য। তো সেম অধ্যায় থেকে আমরা আরেকটা কোশ্চেন দেখতেছি সেটা কি যে ভূস্থির উপগ্রহের মানে হচ্ছে যেটাকে জিওস্টেশনারি স্যাটেলাইট বলা হয় পর্যায়কাল বা হচ্ছে দোলনকাল, যেটাকে আমরা কি বলি যেটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। তো পর্যায়কাল নির্ণয় করতে বলছে। তো প্রথমেই আসলে একটা কনসেপ্ট ক্লিয়ার করি যে একটু এখানে বলছে যে ভূস্থির উপগ্রহ। তো এই জিওস্টেশনারি বা হচ্ছে ভূস্থির উপগ্রহটা অ্যাকচুয়ালি কি, তো কোন উপগ্রহটাকে আমরা ভূস্থির বলি, যেটা ভূমি থেকে স্থির দেখা যায়, কোনটা ভূমি থেকে স্থির দেখা যায় যেটা আমাদের পৃথিবীর যে আবর্তনকাল বা পর্যায়কাল আছে সেই আবর্তনকালের সমান যে উপগ্রহের আবর্তনকাল বা যে কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল সেটাকে আমরা বলি হচ্ছে ভূস্থির উপগ্রহ। তাহলে এই পৃথিবীর সমান যদি হয় তো পৃথিবীর আবর্তনকাল বা পর্যায়কাল কত হয় এটা আমরা সকলে জানি যে 24 আওয়ার অর্থাৎ 24 ঘন্টা। তো যেহেতু পৃথিবীর আবর্তনকালের সমান যে ভূস্থির উপগ্রহের আবর্তনকাল, কাজে আমরা বলতে পারি কি এই যে স্টেশনারি স্যাটেলাইটের আবর্তনকাল কত হয় 24 অর্থাৎ 24 ঘন্টা। তো আশা করি তোমরা বুঝে গেছো যে কেন 24 ঘন্টা। তো এরপরে কোশ্চেন যদি আমরা দেখি এখানে কি বলছে যে একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় ঘুরছে, ঠিক আছে। তার মানে এখানে কৃত্রিম যে উপগ্রহটা আছে সেটা কি যে ব্যাসার্ধ থেকে সমান উচ্চতায় ঘুরছে, তার মানে উচ্চতাটা কি, উচ্চতাটা হচ্ছে ব্যাসার্ধের সমান। তার মানে এই কন্ডিশন থেকে আমরা কি বলতে পারি, এই কন্ডিশন থেকে বলতে পারি h ইকুয়াল আর ওই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত। তার মানে কি বলছে এখানে ওই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে বলছে। উচ্চতায় বলতে কি উচ্চতায় অভিকর্ষ ত্বরণ পৃষ্ঠে না, তার মানে আমাদের দুইটা নির্ণয় করা লাগবে। তো দুইটা বলতে কি একটা হচ্ছে পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ আর একটা হচ্ছে উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। তো এখানে যদি আমরা দেখি তো আমরা কি জানি ভাই যে পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল আমরা জানি হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। আবার যদি দেখি যে উচ্চতায় অভিকর্ষ ত্বরণ যেটাকে আমরা জি এস দ্বারা প্রকাশ করতে পারি, তো জি এস ইকুয়াল আমরা কি জানি ভাই জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ স্কয়ার। তো এই এইচ এর মানটা হচ্ছে আর এর সমান। তো যেহেতু এখানে উচ্চতায় অভিকর্ষ ত্বরণ বলছে তো এটাকে আমরা উপরে দিলাম ডিভাইডেড বাই জি। তো এই দুইটা যদি আমরা অনুপাত নির্ণয় করতে বলি তাহলে আমরা কি বলতে পারি ভাই যে জি এম একবারে এটা করতেছি তোমরা আশা করি বুঝবা ইজিলি। তাহলে এখানে আমরা কি পেলাম যে জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। তো যেহেতু এটা উচ্চতায় তো এখানে আমরা একটু কন্ডিশন অনুসারে কি দেখলাম এই এইচ এর মানটা হচ্ছে আর এর সমান। তার মানে এখানে আর প্লাস আর, আর প্লাস আর মানে কত হবে 2r। তো 2r এর উপর স্কয়ার মানে কত 4r স্কয়ার।
তো কেন 4r² সেটা তোমরা বুঝে গেছো। এখন যদি আমরা নিচে এখন যদি তোমার এই অংশটা থাকে, তো নিচে এই অংশটা মানে কি, তুমি এটাকে যদি গুণ দাও তাহলে নিচেরটা তো উপরে, দ্যাটস মিন এখানে বলতে পারি কি বা r² ডিভাইডেড বাই বলতে পারি আমরা gm। তাহলে এই gm gm কেটে যায়, r² কেটে যায়, তাহলে এখানে আমাদের থাকে কি, এখানে আমাদের থাকে হচ্ছে 1/4। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এখানে আমরা বলতে পারি হচ্ছে gh ডিভাইডেড বাই g ইকুয়াল 1 ডিভাইডেড বাই 4। তো যেহেতু আমাদের উচ্চতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা gh ইকুয়াল কি বলতে পারি, বা gh মানে 4gh ইকুয়াল আমরা g বলতে পারি, তার মানে আমরা g ডিভাইডেড বাই 4 বলতে পারি। মানে এখানে যদি r গুণ করি তাহলে কিন্তু আমাদের উচ্চতায় যে অভিকর্ষ ত্বরণ সেটা চলে আসবে, কি আসবে, যে gh ইকুয়াল g ডিভাইডেড বাই 4। তো এখানে যদি আমরা দেখি আমাদের ওই উচ্চতায় অভিকর্ষ স্তরের মান কত আসবে, g ডিভাইডেড বাই 4, অর্থাৎ আমাদের ক নম্বর এখানে অ্যানসার। তো কিভাবে এটা অ্যানসার আসে সেটা আসলে আমরা বুঝে গেছি। তো এখন আমরা যাব হচ্ছে কোথায়, এখন আমরা যাব হচ্ছে নেক্সট কোশ্চেনে। তো আমাদের এই নেক্সট কোশ্চেনটা আসতে পারে, সেটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম থেকে। তো এই পদার্থের গাঠনিক ধর্ম যদি আমরা দেখি যে ইয়ং এর গুণাঙ্ক বলছে, তো ইয়ং এর গুণাঙ্কের একক কোনটি। তো এখানে আমাদের নির্ণয় করা লাগবে কি ভাই, এখানে নির্ণয় করা লাগবে হচ্ছে ইয়ং এর গুণাঙ্কের একক। তো ইয়ং এর গুণাঙ্কের ক্ষেত্রে y ইকুয়াল আমরা কি জানি না, y ইকুয়াল আমরা জানি হচ্ছে f ডিভাইডেড বাই a। তো এই ইকুয়েশন যদি আমরা জানি, তোমরা এখানে একটা জিনিস মনে রাখো, যে কোনো ধরো যে তোমাদের পরীক্ষায় যে কোনো একটা ইকুয়েশন থাকবে এবং সেখান থেকে একক নির্ণয় করতে বলতে পারে। তো তুমি কি করবে, জাস্ট ইকুয়েশনটা তুমি জানো, বাট তোমার দেখা অনেক সময় ক্ষেত্রে কি এক মনে থাকে না, কনফিউজ হয়ে যায়, তখন তুমি ডাইরেক্টলি কি করবে, ইকুয়েশনটাকে বসাই দিবা। বসাই দেওয়ার পর তুমি কি জানো যে এফ এর একক হচ্ছে বা বলের একক নিউটন, এটা আমরা সকলেই জানি। এ হচ্ছে কি ক্ষেত্রফল, এরিয়ার একক কি মিটার স্কয়ার, সেটা আমরা সকলেই জানি। তাহলে এটা এখানে আমাদের আসবে কিভাবে, নিউটন। এই মিটার স্কয়ারটাকে যদি আমরা উপরে নিই তাহলে এটা আসবে হচ্ছে ইনভার্স, তাহলে নিউটন মিটার ইনভার্স 2। দ্যাটস মিন আমাদের হচ্ছে ক নাম্বার অ্যানসার, নিউটন মিটার ইনভার্স 2, অথবা যেটাকে আমরা বলি কি বা যেটাকে আমরা বলি হচ্ছে প্যাসকেল। তো আশা করি আমাদের বিষয়টা ক্লিয়ার। এরপর আমরা যাবো নেক্সট কোশ্চেনে, যেটা আসছে আমাদের কি ভাই পর্যায়বৃত্ত গতি থেকে, অর্থাৎ পেরিওডিক মোশন। তো কোশ্চেনটা কি ছিল ভাই, যে কোন স্প্রিং এর বল ধ্রুবক হচ্ছে কে হলে স্প্রিংটিকে সমান দুই ভাগে কাটলে প্রতি খণ্ডের বল ধ্রুবক কত হবে। তার মানে প্রতিটা খণ্ডের বল ধ্রুবক চাইছে যে একটা স্প্রিং এর বল ধ্রুবক সমান দুই ভাগে কাটলে। তো এখানে যদি আমরা দেখি, তো স্প্রিং একটা স্প্রিং, তো তুমি স্বাভাবিকভাবে দেখো যে ধরলাম যে একটা স্প্রিং, তো এটাকে সমান দুই ভাগে ভাগ করছে। দ্যাটস মিন এই যে দৈর্ঘ্যটা ছিল সেই দৈর্ঘ্যটা কমায় কি করছে ভাই, l/2 বলতে পারি। দ্যাটস মিন 1/2 ইনটু কি ভাই, ইনটু l। আগে যে দৈর্ঘ্যটা ছিল সেটার তুলনায় হাফ, অর্থাৎ কমে গেছে। তো অর্ধেক যদি কমে যায় তাহলে কিন্তু আমাদের যেহেতু বল ধ্রুবকের সাথে সম্পর্ক রয়েছে, তো একটা তোমার এটা আসলে যেহেতু বল ধ্রুবকের ইকুয়েশন তোমাদের অলরেডি জানা আছে, তো এটা তো আমরা জানি যে বল ধ্রুবকের ব্যস্তানুপাতিক, আমাদের মূলত বল ধ্রুবকটা কি দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। আমরা বলতেছি যে বল ধ্রুবকটা হচ্ছে দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। দ্যাটস মিন তুমি যদি দৈর্ঘ্য অর্ধেক কম, অর্থাৎ দৈর্ঘ্য যদি এখানে হাফ বসাও, তাহলে এখান থেকে আমরা কি পাবো, যে 1 ইনটু যদি আমরা বলি 2/1, দ্যাটস মিন আমরা পাবো কত হবে, 2 পাবো। দ্যাটস মিন এটা কত হবে, 2l। তাহলে তুমি এখান থেকে কি বুঝতেছো যে যদি দৈর্ঘ্য বাড়া বল ধ্রুবক কমবে, হ্যাঁ, আর যদি দৈর্ঘ্য কমাও তাহলে বল ধ্রুবক বাড়বে। এখন তুমি যদি দৈর্ঘ্য হাফ না কমাই, তুমি যদি দেখা যায় যে দৈর্ঘ্য দ্বিগুণ করো, তখন কিন্তু কি আসবে, তখন বল ধ্রুবক আসবে হাফ। আর যখন তুমি দৈর্ঘ্য হাফ করবে তখন বল ধ্রুবক আসবে হচ্ছে দ্বিগুণ। তো কিভাবে দ্বিগুণ, তুমি এখানে এল এর জায়গায় যদি হাফ করো তাহলে 1 ইনটু 2/1, দ্যাটস 1 কেটে গেলে এখানে থাকে কত, 2 থাকে। দ্যাটস মিন এখানে আমাদের আসবে কি ভাই, এখানে পরিবর্তিত যে বল ধ্রুবক সেটা আসবে হচ্ছে 2l। দ্যাটস মিন এখানে মূলত দৈর্ঘ্য যে সেটা দ্বিগুণ হয়ে যাবে, যেহেতু সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তো আশা করি আমরা বুঝে গেছি, সরি। তো সম্পর্কটা যদি ব্যস্তানুপাতিক, 2l বলতে দৈর্ঘ্য মূলত অর্ধেক করা হয়েছে, তাহলে বল ধ্রুবকটা মূলত কি আসবে, বল ধ্রুবকটা আসবে হচ্ছে দ্বিগুণ, যেহেতু দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক হচ্ছে এই বল ধ্রুবকটা। নেক্সট এখানে আমাদের অ্যানসার কি হবে, অ্যানসার হচ্ছে 2k, অর্থাৎ গ নাম্বার অ্যানসার। তো আশা করি বুঝে গেছো তোমরা কিভাবে কেন এই গ নাম্বার অ্যানসার। তো এটা কোশ্চেন আমাদের আশা করি ক্লিয়ার। তো এরপরের যে কোশ্চেনটা আছে সেটাও উন্নত পর্যায়বৃত্ত গতি থেকে। তো সেটা কি ছিল যে একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে এর দোলনকাল কত হবে। তো এখানে বলছে যে একটি সরল দোলককে যদি পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তাহলে দোলনকাল কত। তো দেখি তুমি এখানে যা জানো, অর্থাৎ দোলনকালের সূত্র তুমি কি জানো, যে d = 2π√L/g। আচ্ছা, এখন আমি এর আগের একটা কোশ্চেন দেখে আসলাম, পৃথিবীর কেন্দ্রে g এর মান 0। তার মানে পৃথিবীর কেন্দ্রে কেন g এর মান 0 সেটা আমরা আগের কোশ্চেনে ক্লিয়ার করেছি। তো এখন আমি এটা বলতেছি না। তো এখানে পৃথিবীর কেন্দ্রে যদি g এর মান 0 হয় তাহলে এই কি এর মান, অর্থাৎ কোন কিছুকে 0 দ্বারা কি ভাগ করা সম্ভব, অর্থাৎ কেন ডিভাইডেড বাই 0। দ্যাটস মিন এখানে মূলত যেহেতু যায় না, তার মানে কি এখানে ইনফিনিটি আসবে, অর্থাৎ অসীম বা আলফা আসবে। তাহলে অ্যানসার কি হবে, অ্যানসার হচ্ছে অসীম। দোলনকাল কি আসবে, দোলনকাল আসবে হচ্ছে অসীম, অর্থাৎ গ নাম্বার অ্যানসার। আসলে বুঝে গেছো এটা। তো এরপরে কোশ্চেন যদি আমরা দেখি, এখানে বলছে কি যে সরল সন্ধিত স্পন্দনে চলন্ত কণার সর্বোচ্চ ত্বরণ কোথায় থাকে। তাহলে একটা সরল সন্ধিত স্পন্দনের চলন্ত কণার সর্বোচ্চ ত্বরণ, তার মানে ত্বরণের ইকুয়েশনের সাথে বলছে সরল। ত্বরণের ইকুয়েশন আমরা কি জানি ভাই, যে ওমেগা স্কয়ার
এক্স, তাহলে এই ইকুয়াল আমরা জানি হচ্ছে মাইনাস ওমেগা স্কয়ার এক্স। তার মানে এখান থেকে আমরা বলতে পারি কি ওমেগা স্কয়ার যেহেতু ধ্রুবক, তাহলে এ সমানুপাতিক সরি তাহলে আমরা কি বলতে পারি ভাই, তাহলে আমরা বলতে পারি যে এ সমানুপাতিক মাইনাস এক্স প্লাস হচ্ছে এক্স। তার মানে কি যে ত্বরণ যত বেশি হবে সরণ যত বেশি হবে ত্বরণ কি তত বেশি হবে, অথবা ত্বরণ যত বেশি হবে সরণ তত বেশি হবে। এখন তুমি যদি দেখো যে একটা তুমি ধরো যে একটা সরল একটা ধ্রুবক আছে, তো এই ধ্রুবকটা কিন্তু আমরা কি জানি ভাই, এটা হচ্ছে বেস অর্থাৎ মধ্যবিন্দু। এই মধ্যবিন্দু থেকে তুমি যত যাবে সেটা হচ্ছে সরণ, আর এই সর্বোচ্চ যে সরণটা সেটা হচ্ছে বিস্তার, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। একটা হচ্ছে পজিটিভ বিস্তার, একটা হচ্ছে নেগেটিভ বিস্তার দ্বারা প্রকাশ করি। তো সর্বোচ্চ সরণ অর্থাৎ সরণের যে লাস্ট প্রান্ত সেটা হচ্ছে সেখান থেকে টোটাল দূরত্বটা কি, টোটাল দূরত্বটা হচ্ছে বিস্তার। তার মানে সর্বোচ্চ বিস্তারের মূলত ত্বরণ কি সর্বোচ্চ থাকবে, তার বিস্তারের ক্ষেত্রে সরণের মানটা সর্বোচ্চ। যখন সরণের মানটা সর্বোচ্চ হবে তখন ত্বরণের মানটা কি আসবে, ত্বরণের মানটা সর্বোচ্চ আসবে। তার মানে আমরা বলতে পারি যে সর্বোচ্চ বিস্তারে মূলত ত্বরণের মানটা সর্বোচ্চ। অবশ্যই সাম্যাবস্থানেও আসবে না, যে কোনো অবস্থানেও আসবে না, কেন্দ্রে তো অবভিয়াসলি জিরো আসবে। তো আশা করি আমরা এটা বুঝে গেছি। তো এরপরে কোশ্চেনটা যদি আমরা দেখি তরঙ্গ থেকে, তো এখন তোমরা বললো যে এটা কোর্স পরীক্ষা হচ্ছে শর্ট সিলেবাস, তো ফুল সিলেবাস আসার সম্ভাবনা নাই, বাট মাঝে মাঝে দেখা যায় এক দুটো ফুল সিলেবাস থেকে আসে। তো এই কনসেপ্টটা যেন তোমার মাথার মধ্যে থাকে, তাহলে তুমি পরীক্ষা হলে গিয়ে ঘাবড়ায় না যাচ্ছে আমি তো পড়ে আসছি শর্ট সিলেবাস ফুল সিলেবাস থেকে আসছে। তো এই ঘাবড়ানো যাতে না হয়, তাহলে এই জাস্ট কনসেপ্ট বা আইডিয়াটা তোমাদের দেওয়ার জন্য মূলত এই ধরনের কিছু এক দুটো কোশ্চেন কিন্তু আমরা ফুল সিলেবাস থেকে নিয়েছি। তো এখানে তরঙ্গ কি বলছিল যে কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়, অর্থাৎ আমাদের এখানে শব্দের বেগটা দেখা যাবে কোন মাধ্যমে সবচেয়ে বেশি হয়, বায়ু পানি লোহা থেকে শূন্য মাধ্যম। তো আমরা কি জানি না, আমরা জানি হচ্ছে যে কঠিন মাধ্যম, অর্থাৎ আমরা যদি দেখি যে সলিড অর্থাৎ কঠিন মাধ্যমে মূলত হচ্ছে শব্দের বেগ সব থেকে বেশি, তারপর হচ্ছে লিকুইড মাধ্যমে সব থেকে বেশি, কারণ সবার সব থেকে কম কি হয়, সব থেকে কম হচ্ছে যে গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগ। তাহলে সলিড অবশ্যই কঠিন মাধ্যমে, যেহেতু কঠিন মাধ্যমে যেহেতু শব্দের বেগ সবচেয়ে বেশি, তো এখানে আমাদের যে মাধ্যমগুলো দেওয়া আছে এর মধ্যে একমাত্র কি লোহা, মানে হচ্ছে গ নাম্বার যে অপশনটা আছে সেই লোহা হচ্ছে কঠিন মাধ্যম। তাহলে আমরা বলতে পারি যে শব্দের বেগ সব থেকে বেশি আসবে কি হয়, যে লোহা অর্থাৎ কঠিন মাধ্যমে। তো তুমি যদি এই সিকোয়েন্সটা জানো তাহলে যে কোনো অপশন থাকবে বা যে কোনো ধরনের কোশ্চেন আসলে এখান থেকে অ্যান্সার দিতে পারবা ইজিলি। তো এরপরে যে কোশ্চেনটা আছে সেটা কি হবে, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব থেকে। তো এখানে কি বলছে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর গড় গতিশক্তি নিচের কোনটির সমানুপাতিক হবে। তার মানে আমাদের এখানে গড় গতিশক্তি দেখা লাগবে। তো গড় গতিশক্তির ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, একদম ইজি, যে গতিশক্তি ইকুয়াল আমরা জানি কি ভাই, 3/2 n kT, বাট এটাকে তুমি 3/2 k2 দিতে পারো। তো এই যে 3/2 বা n বা k যাই বলি না কেন, এগুলো সব কি ভাই, এগুলো সব হচ্ছে যে ধ্রুবক। তো একমাত্র ধ্রুবক নাকি p, অর্থাৎ তাপমাত্রা শুধুমাত্র এখানে পরিবর্তনশীল। দ্যাটস এখান থেকে আমরা বলতে পারি কি ভাই, e কে সমানুপাতিক p, যেটাকে আমরা বলবো এখানে কি ভাই, এখানে আমরা এটাকে বলবো হচ্ছে পরম তাপমাত্রা বা পরম শূন্য তাপমাত্রা। তার মানে এখানে আমরা কি বলতে পারি, যে গড় যে গতিশক্তিটা আছে সেটা অবশ্যই কি, যখন আমরা গতিশক্তিকে গড় দ্বারা ডিফাইন করব তখন তাপমাত্রাটা হবে কি পরম তাপমাত্রা। তো আশা করি বুঝে গেছো কি বা কেন এখানে পরম তাপমাত্রা অ্যান্সার, যেহেতু আমরা ইকুয়েশন জানি। তো এই ধরনের কোশ্চেন একটা আসলে অ্যান্সার করতে পারবা। তো এরপর আমাদের মূলত এই ছিল ফিজিক্সের যে প্রথম পত্র, অর্থাৎ ফার্স্ট পেপারের কোশ্চেন। এরপর আমরা যাবো সেকেন্ড পেপারে। তো সেকেন্ড পেপারে প্রথম যে তাপগতিবিদ্যা থার্মোডাইনামিক্স, তো এই আমাদের থেকে একটা কোশ্চেন আছে সেটা কি বলে, এই কার্বন ইঞ্জিনে 4000 কেলভিন এবং হচ্ছে 2000 কেলভিন তাপমাত্রার মধ্যে কাজ করলে এর দক্ষতা কত। তার মানে এখানে আমাদের দক্ষতা নির্ণয় করতে বলছে। তো আমরা যদি একটু দক্ষতাটা নির্ণয় করে দেখাই, তো দক্ষতার সূত্র আমরা কি জানি, এটা ইকুয়াল আমরা জানি কিভাবে, T1 মাইনাস T2 ডিভাইডেড বাই কিভাবে, ডিভাইডেড বাই T1 ইনটু আমরা জানি কি, ইনটু আমরা জানি হচ্ছে 100%। তো এখানে আমাদের T1 এর মান কত দেয়া আছে ভাই, T1 এর মান দেয়া আছে 4000 কেলভিন, মাইনাস T2 এর মান দেয়া আছে হচ্ছে 2000 কেলভিন, আর T1 এর মান কত পাইলাম ভাই, যে 4000 কেলভিন। তো ইনটু কত ভাই, ইনটু হচ্ছে যে 100%। তো এখানে আমরা যদি দেখিয়েছি যে 4000 থেকে 2000 বিয়োগ দিলে থাকে কত, 2000। তাহলে 2000 ডিভাইডেড বাই 4000 মানে কি, মানে হচ্ছে হাফ, মানে হচ্ছে 1/2। তাহলে আমরা পেলাম কি ভাবে, 1/2 ইনটু 100%। তাহলে 1/2 মানে কত ভাই, 1/2 মানে এটাকে যদি আমরা কাটি তাহলে পাবো হচ্ছে 50। তাহলে অ্যানসার কি, অ্যানসার হচ্ছে আমাদের 50%। তার মানে এখানে আমরা যদি দেখি দক্ষতা, তাহলে দক্ষতা কত আসবে, দক্ষতা আসবে আমাদের 50%। তাহলে গ নম্বর এখানে আমাদের হচ্ছে অ্যানসার যে 50%। তাহলে তোমরা যদি ইকুয়েশন জানো, এটা ইকুয়াল T1 T2 ডিভাইডেড বাই T1 ইনটু 100%, তাহলে ইজিলি কি দক্ষতা নির্ণয় করতে পারবা। তো এর পরের কোশ্চেন যদি আমরা দেখি, পরের কোশ্চেনটা আসছে মূলত তাপগতিবিদ্যা থেকে। সেটা কি বলছে, সমষ্ণ প্রক্রিয়া আইসোথার্মাল প্রসেস কোন রাশিতে স্থির থাকে। তো এইগুলো দেখতে, অর্থাৎ তুমি এখানে চারটা প্রক্রিয়া পাবে, একটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, একটা হচ্ছে রুদ্ধচাপীয় প্রক্রিয়া, একটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া, একটা কি বা একটা হচ্ছে সমায়তন প্রক্রিয়া। তো তুমি যদি এখানে দেখো সমষ্ণ আইসোথার্মাল, তো এই যে থার্মাল টার্মটা আসছে মূলত তাপমাত্রা থেকে, আর রুদ্ধ তাপীয় সেখানে হচ্ছে তাপ। তো মনে রাখবে যে সমষ্ণ প্রক্রিয়া থার্মাল অর্থাৎ তাপমাত্রা, তো এখানে স্থির থাকে হচ্ছে তাপমাত্রা। তো এখানে বাকি যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো থেকে যদি আসে তাহলে তুমি কি করবে ভাইয়া, যে হচ্ছে রুদ্ধ তাপীয় বলতে কি এখানে তাপ স্থির থাকে, আর সমচাপ, তো
তো যেটা সমান সেটাই স্থির, অর্থাৎ চাপ স্থির আর সম আয়তনের ক্ষেত্রে আয়তন স্থির। তাহলে এখানে আমরা বলতে পারি যে সম উষ্ণ, বা এখানে মনে রাখবে সম উষ্ণ বলতে সম প্লাস উষ্ণ। তো উষ্ণ বলতে আমরা কি বুঝি? উষ্ণ বলতে আমরা তাপমাত্রা বুঝি। তাহলে সম উষ্ণ প্রক্রিয়া বা আইসোথর্মাল প্রক্রিয়া স্থির থাকে কি তাপমাত্রা। তো আশা করি তোমরা বুঝে গেছো। তো এরপর আমাদের আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি যে কত ডিগ্রি তাপমাত্রায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে একই পাঠ পাওয়া যায়। তার মানে এখানে আমাদের তাপমাত্রার স্কেলের যে সম্পর্ক আছে সেই সম্পর্ক থেকে সেলসিয়াস আর ফারেনহাইট, তাহলে আমরা সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্ক কি জানি না, যে C/5 ইকুয়াল F - 32 ডিভাইডেড বাই কত হয় ডিভাইডেড বাই 9। তো যেহেতু আমাদের বলছে যে কোন স্থির তাপমাত্রা, তো আমরা C ইকুয়াল x, F ইকুয়াল কি x ধরে নিতে পারি। তো ধরলাম এখানে C ইকুয়াল F ইকুয়াল হচ্ছে x। তাহলে এখানে আমরা দুইটা জায়গায় যদি x বসাই দিই তাহলে আমরা কি বলতে পারি ভাই x/5 ইকুয়াল হচ্ছে যে x, সরি, ইকুয়াল আমরা বলতে পারি কিভাবে x - 32 ডিভাইডেড বাই বলতে পারি হচ্ছে 9। তাহলে এখানে আমরা যদি আর গুণ করিয়া দিই তাহলে এখানে পাবো কিভাবে 9x ইকুয়াল 5x মাইনাস হচ্ছে, যদি আমরা 5 into 32 গুণ করি তাহলে পাবো কত 160। ওকে, তাহলে এখানে 9x যদি 5x থেকে পার করে নিই তাহলে আসবে কত -5x, দ্যাটস মিন পাবো হচ্ছে 4x। তাহলে আমরা বলতে পারি কিভাবে 4x ইকুয়াল -160। তাহলে এখানে আমাদের x এর মানটা দরকার, তাহলে x ইকুয়াল -160 ডিভাইডেড বাই 4, তাহলে x এর মানটা কত আসবে -40। তাহলে আমরা বলতে পারি -40 ডিগ্রিতে মূলত ফারেনহাইট আর সেলসিয়াস উভয় স্কেলে সেম পার্ট পাওয়া যায়। তাহলে এখানে আমাদের অ্যানসার কি হবে? অ্যানসার হচ্ছে গত। অবশ্যই কেয়ারফুল, যদি মানটা নির্ণয় করছো -40 বাট এখানে 40 তুমি দাঁড়িয়ে দিতে পারো, এই ধরনের কাজ করবা না, কারণ তোমার সেক্ষেত্রে দেখা যায় কোনো অ্যানসার নির্ণয় করার সময়টা তো ভুল অ্যানসার করলা। আর ভুল অ্যানসারের ক্ষেত্রে অবশ্যই এটা মনে রাখবে যে নেগেটিভ মার্কিং আসছে, সো কেয়ারফুল ভাইয়া। তো এরপর যদি আমরা নেক্সট কোশ্চেনটা দেখি, নেক্সট কোশ্চেনটা হলো তাপগতিবিদ্যা থেকে এসেছে দেয়া। তো সেটা কি বলতে পরম শূন্য তাপমাত্রা কত। তো পরম শূন্য তাপমাত্রাটা কি, যে তাপমাত্রায় তাত্ত্বিকভাবে যে আয়তন শূন্য হয় তাকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলি। তো এই পরম শূন্য তাপমাত্রাটা মান সেলসিয়াসে কত পারে -273 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমরা ক্যালভিনে যদি বলি তাহলে ওকে মানে হচ্ছে শূন্য ক্যালভিন। তো এটা ওকে দ্বারা মনে রাখো, ওকে মানে কি, ওকে মানে হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। তো অনেকে তোমরা কনফিউজ হয়ে যাও সেলসিয়াসের সাথে, যে তোমরা 273 ডিগ্রি সেলসিয়াস মনে করো না, মনে রাখবে যে এই সেলসিয়াসকে আমরা কেলভিন করার সময় কেন 273 যোগ করি, কারণ এটা আমরা মূলত পরম শূন্যটাকে 0 ধরা হয়, যেটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। তো এখন যদি আমরা 1 কেলভিন ধরি সেক্ষেত্রে আমরা বলতে পারি 273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে আমাদের অ্যানসার কি হবে? অ্যানসার হচ্ছে যে ওকে অর্থাৎ 0 কেলভিন। তাহলে আমাদের খ নাম্বার অ্যানসার। তো অনেকে তোমরা ক নাম্বার দেখাইতে পারো, তো মনে রাখবে যে একটা মাইনাস, যদি এখানে মাইনাসটা সামনে থাকে তাহলে অ্যানসার হতো, আদারওয়াইজ না। তো আশা করি তুমি এটা বুঝে গেছো। তো এরপরে কোশ্চেনটা যদি দেখি, এটা চলতরিত থেকে, যেটা তোমাদের আসলে সিলেবাস বহির্ভূত, বাট আমরা যদি এখানে এটা দেখবো একটা কারণে যে এই সিস্টেমের সাথে রিলেট করে দেওয়ার জন্য। তো কিভাবে রিলেট করব? তো এখানে যদি আমরা দেখি যে 5 ওহম ও 10 ওহমের দুটি রোধ শ্রেণীতে যুক্ত করলে তুল্য রোধ কত। তো এখানে যেহেতু শ্রেণীতে অর্থাৎ সিরিজে, তাহলে তুল্য রোধের ক্ষেত্রে আমরা কি জানি? RS। তাহলে RS ইকুয়াল, আমরা রোধের ক্ষেত্রে কি জানি যে যদি শ্রেণীতে থাকে তাহলে এটা তুল্য রোধ হবে সমষ্টি যোগ আর সমান, আর যদি দেখা যায় সমান্তরালে থাকে তাহলে হচ্ছে যে সমষ্টি কি ইনভার্স, সেটাকে আমরা বলি হচ্ছে তুল্য রোধ। তাহলে যেটি সিরিজ আছে ইজিলি আমরা কি করব যে R1 প্লাস হচ্ছে R2, অর্থাৎ দুইটা সমষ্টি চাষ আসবে। তাহলে সমষ্টি কত আসবে? 5 প্লাস 10 মানে হচ্ছে 15 ওহম। কত আসবে? 15 ওহম। তাহলে এখানে আমাদের 15 ওহম গ নাম্বার অ্যানসার। তো আশা করি বুঝে গেছো। তো এখানে তো একটা জিনিস, যদি এখানে মূলত সমান্তরাল বলতো তাহলে আসবে কি 1/5 প্লাস হচ্ছে 1/10। তো সেক্ষেত্রে তোমাদের অ্যানসার হচ্ছে 3.33 ওহম আসতো। আর যদি এখন ধারকের ক্ষেত্রে আসে, তোমার এখানে স্বাভাবিক যদি বলতো যে এত 5 গুণ হচ্ছে 10, যদি রোধ না বলে যদি ধারক বলতো সেক্ষেত্রে কি করতে তুমি? ধারক বলে মনে কর রোধের উল্টাটা, যেমন রোধের ক্ষেত্রে শ্রেণীতে সমষ্টি আর ধারকের ক্ষেত্রে হচ্ছে সমান্তরালে সমষ্টি। তো এটা যদি তুমি মনে রাখো তাহলে আসলে রোধ বা ধারক তাই আসলে ইজিলি অ্যানসার করতে পারবা। তো এরপর যদি আমরা দেখি নেক্সট কোশ্চেনটা, সেটা বলতে গেলে কোন পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধ কত গুণ হবে। তো রোধের সূত্র, প্রথম সূত্রটা আমরা কি জানি যে কোন একটা পরিবাহীর দৈর্ঘ্যের সাথে রোধটা কি সমানুপাতিক। তার মানে রোধ যত গুণ বাড়বে দৈর্ঘ্য তত গুণ বাড়বে, দৈর্ঘ্য যত গুণ বাড়ানো হবে রোধও কি তত গুণ বাড়বে। যেহেতু আমাদের এখানে পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ বাড়ানো হয়েছে, রোধও কি রোধও দ্বিগুণ বাড়বে, অর্থাৎ খ নম্বর অ্যানসার। তো আশা করি আমি বুঝে গেছি এটা। তো এরপরে কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে জ্যামিতিক আলোক বিজ্ঞান থেকে এসেছে, মূলত ভাই এটা কি জাস্ট মানে ইজি একটা কোশ্চেন, যে লেন্সের ক্ষমতার একক। তো লেন্সের ক্ষমতা যেটাকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি ইকুয়াল আমরা কি জানি? 1/f। তো এফ এর একক থেকে মিটার, অর্থাৎ 1/মিটার, যেটা এককে আমরা কি ডায়াপ্টার, যেটাকে ডি দ্বারা প্রকাশ করা হয়। লেন্সের ক্ষমতার একক কি হয়? ডায়াপ্টার বা মিটার ইনভার্স। তো এখানে আমাদের অ্যানসার কি হয়? ডায়াপ্টার, অর্থাৎ গ নম্বর অ্যানসার। তো আশা করি বুঝে গেছো এটা, থিওরিটিক্যাল পার্ট ছিল। তো এরপর বলছে জ্যামিতিক আলোক বিজ্ঞানের যে নিচে কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। তাহলে আমরা কি জানি যে তরঙ্গ দৈর্ঘ্যের সিকোয়েন্স অনুসারে বর্ণের সাথে আমরা দেখি, সেটা আমরা কেমিস্ট্রিতে বলি বা ফিজিক্স বা বিস্ফোরণের ক্ষেত্রে কেমিস্ট্রিতে বর্ণের ক্ষেত্রে পড়ে এসেছি কিভাবে বেনি আসহ কলা, বুঝলে ভাই? বেনি আসহ কলা। তো এখান থেকে কি বুঝাচ্ছে যে এখানে হচ্ছে
সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে সবথেকে বেশি তরঙ্গ, অর্থাৎ আমরা নিম্ন থেকে উচ্চ দিকে যাচ্ছি। তাহলে এখানে সর্বপ্রথমে কি আছে, বেগুনি, তারপর কি নীল, আসমানি, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। তাহলে আমরা সর্বপ্রথমে কি পেলাম, বেগুনি। তাহলে সবথেকে কম কিসের হয়, সবথেকে কম হচ্ছে বেগুনি, অর্থাৎ আমাদের খ নম্বর অ্যান্সার। তো আশা করি বুঝে গেছি। তো এর পরেরটা মূলত পরমাণু মডেল নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে এসেছে, সেটা কি বলতে, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধকে কি বলে। তো এটা আমরা ইজিলি এক লাইনে দেওয়া আছে যে বোর পরমাণু মডেল মধ্যে ডিরেক্টলি দেওয়া আছে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধকে বোর ব্যাসার্ধ বলে। কারণ প্রথম কক্ষপথের ব্যাসার্ধটা নির্ণয় করছে কে, বিজ্ঞানী বোর। তো এই ব্যাসার্ধটার মান কত হয়, ব্যাসার্ধটার মান হচ্ছে যে 0.529 অ্যাংস্ট্রোম ডিগ্রি। তো এই ব্যাসার্ধটা বিজ্ঞানী বোর নির্ণয় করা, একে বলা হয় বোর ব্যাসার্ধ। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে ক নাম্বার অ্যান্সার। তো আসলে আমরা এটা বুঝে গেছি। তো এরপরে কোশ্চেন আমাদের কি আছে যে তেজস্ক্রিয় ক্ষয়ের একক কোনটি। তো মনে রাখবে তেজস্ক্রিয় ক্ষয়ের একক দুইটা, একটা হচ্ছে কুড়ি হইতে পারে অথবা বেকেরেল, বেকেরেল প্রকাশ করা হয়, বেকেরেল হইতে পারে। তো মনে রাখবে আধুনিক এসআই একক হচ্ছে বেকেরেল। তাহলে এখানে আমাদের যেহেতু কুড়ি না, সে কনফিউশনের কিছু নেই, অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে বেকেরেল। তো আসলে এটা বুঝে গেছি। তো এরপরে কোশ্চেনটা কি আছে, সেমিকন্ডাক্টর আর ইলেকট্রনিক্স থেকে। বলছি কিভাবে, সেমিকন্ডাক্টরের তাপমাত্রা বাড়লে পরিবাহিতা কি হয়, বাড়ে না কমে। তো পরিবাহিতার ক্ষেত্রে আমরা মূলত পরিবাহী কয় প্রকার হয়, পরিবাহী হতে পারে, অপরিবাহী হতে পারে, আর অর্ধপরিবাহী হতে পারে। এটা ডিপেন্ড করে কিসের উপর, এটা ডিপেন্ড করে তিনটা ব্যান্ডের উপর। তো তিনটা ব্যান্ড কি হয়, যেমন প্রথমটা হচ্ছে যে পরিবাহী ব্যান্ড, তারপরটা কি হয়, তারপরটা হচ্ছে যে নিষিদ্ধ ব্যান্ড, আর তারপরটা কি হয়, তারপরটা হচ্ছে যে যোজন ব্যান্ড। তাহলে যোজন ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ড আর হচ্ছে পরিবাহী ব্যান্ড। তাহলে এটা আমাদের কি ছিল ভাই, এটা আমাদের ছিল হচ্ছে যোজন ব্যান্ড, এটা ছিল কি, এটা ছিল হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড, আর এটা কি ছিল ভাই, এটা ছিল হচ্ছে আমাদের পরিবহন ব্যান্ড। ঠিক আছে। তাহলে এই যে যোজন ব্যান্ড থেকে যখন নিষিদ্ধ অঞ্চলটা পার করে, মানে আমাদের এখানে যদি আমরা দেখি যে এই যোজন থেকে তখন পার করে, নিষিদ্ধ ব্যান্ড পার করে পরিবহনে যায় বা পরিবহন থেকে নিষিদ্ধ আসে, সেটা কি ইলেকট্রনিক চলাচল, তখন সেটা কি পরিবাহী। কারণ পরিবাহী কখন হবে, যখন নিষিদ্ধ ব্যান্ডটা খুবই কম হবে বা থাকবে না। নিষিদ্ধ ব্যান্ডের যে আয়তন আছে সেটা যখন খুবই কম হবে তখন বা থাকবে না, তখন আমরা সেটাকে বলবো যে পরিবাহী। আর অপরিবাহী থেকে নিষিদ্ধ ব্যান্ডটা সব থেকে বড় হয়, যার কারণে ইলেকট্রনটা যাইতে পারে না। আর অর্ধপরিবাহী ক্ষেত্রে কি একটা মাঝামাঝি হয়, অর্থাৎ সেটা একটা মাঝামাঝি হয়, যে ক্ষেত্রে কি স্বাভাবিক অবস্থায় না গেলে যদি আমরা তাপ বাড়ে সেক্ষেত্রে কি ইলেকট্রনটা চাইতে পারে, সেটাকে আমরা বলি হচ্ছে অর্ধপরিবাহী। কারণ অর্ধপরিবাহী ক্ষেত্রে আমাদের তাপমাত্রা বাড়ে, তখন দেখা যায় কি এটা যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে ইলেকট্রনটা যায়, দ্যাটস মিন সেটা কি তড়িৎ পরিবহন করে, তার থেকে আমরা বলতে পারি পরিবাহিতা বাড়ে। দ্যাটস মিন অর্ধপরিবাহী তখন কি করে, পরিবাহী ন্যায় আচরণ করে, কখন তাপমাত্রা বাড়ায়, আদারওয়াইজ কিন্তু এটা করে না। তো আশা করি তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছো। তো এরপরে কোশ্চেন তো আর নাই, তো আমাদের 25-25% টার্গেট, 25% টার্গেট আমাদের ফিল আপ। তো যাই হোক বন্ধুরা, থ্যাংক ইউ। একদিনের নয়, ধারাবাহিকতার বিষয় দেখা হবে ইনশাআল্লাহ বিষয়ে। তো আমাদের ধারাবাহিকতা তোমাদের এই শেষ সময় আশা করি সবার প্রিপারেশন খুবই ভালো। তো তারপরে তোমাদের এই অ্যানালাইসিসটা তোমরা যারা ভিডিওটা দেখলে আশা করি তোমাদের এই টপিক শেষ সময় একটু হলেও ইজি হতো। এই টপিকের মাধ্যমে বা অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কি বুঝলাম না যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো কি হয়, একটি টেকনিক্যাল আর হচ্ছে থিওরিটিক্যাল। তো আশা করি এই অনুসারে তোমরা জাস্ট এই লাস্ট নাইট খুব একটা দুশ্চিন্তা না করে তোমরা জাস্ট এই টপিকগুলো, অর্থাৎ যে টপিকে যে জায়গায় তোমার একটু গ্যাপ আছে সেই জায়গাটা এক নজর দেখে নিয়ে তোমার প্রিপারেশনটাকে তুমি কি করবে, 100% করবা। তো যাই হোক বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো ক্লাসে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।